আমরা যে বিষয়টা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, বিষয়টা ইতিমধ্যেই তাপস বলেছেন আপনাদের সামনে। কলকাতায় একটা ব্যারেজ হবে, ব্যারেজের সঙ্গে, ব্যারেজ শব্দটার সঙ্গে আমরা নানাভাবে যারা সাধারণ মানুষ হিসাবে যদি দেখি যে আমরা ফরাক্কা ব্যারেজ দেখেছি, তিলপাড়া ব্যারেজ, বিভিন্ন জায়গায় জলপথে নানান প্রয়োজনের ক্ষেত্রে তার ভূমিকাগুলো কিছু কিছু জানি। আবার অনেক সময় শুনেছি যে ব্যারেজকে ভেঙে দিয়ে আসতে হবে, সর্বনাশ হচ্ছে, এইসব নানান কথা হয়। মানে এইসব থেকে আমরা ব্যারেজ সম্বন্ধে একটা মোটামুটি ভাবে একটা প্রযুক্তিগত দিকের বাইরে গিয়ে নানান আলোচনা আমরা শুনেছি, কিন্তু কলকাতা শহরের মধ্যে ব্যারেজটা আমরা শুনিনি। কলকাতা শহরে বিভিন্ন এতে কিছু গেট আছে, জলের প্রবাহকে কিছুটা আটকানোর জন্য সেরকম কিছু কিছু আছে। চিতপুরের লক গেট আছে, আবার অনেক জায়গায় ট্রেন স্টপ গেট আছে, যেগুলো কলকাতা শহরে যে নিকাশি ব্যবস্থা তার মধ্যে গঙ্গার জল যাতে ঢুকে না যায় সেইটা জন্য ট্রেন স্টপ গেট আছে। তো এইরকম শুনেছি, ব্যারেজের কথাটা শুনেছি, প্রথম ব্যারেজের কথাটা আমাদের কাছে এলো। এই কথাটা শুনতে গিয়ে আমি যখন প্রথম এটা খোঁজ করছিলাম যে বিভিন্ন তথ্য বিভিন্ন আসলে পাবলিক ডোমেনে খুব এইভাবে নেই পরিষ্কার ভাবে যে কোথা থেকে উদ্ভূত হয়েছে এই ভাবনা, কোথা থেকে এই জিনিসটা শহরের এত প্রয়োজনীয় একটা বিষয় বলে মনে হয়েছে, এটা নেই। আপনারা যদি দেখেন যে গঙ্গাকে বলা হয়েছে যে 2009 সালে যখন ন্যাশনাল গঙ্গা রিভার অথরিটি করা হলো, তার যে নোটিফিকেশন সেখানে বলা হয়েছে একটা গঙ্গা আমাদের পবিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এটি তারও আগে এটা ঘোষিত হয়েছিল এটা জাতীয় গুরুত্বপূর্ণ একটি নদী হিসাবে, এবং সেইখান থেকে বলা হলো যে সমস্ত গঙ্গা ব্যবস্থা গঙ্গা নদী মানে একটা নদী নয়, নদীর সঙ্গে তার শাখা প্রশাখা খাল বিল ইত্যাদি সমস্ত এলাকা, তার যেসব অঞ্চল থেকে সেখানে জল নামে বা সেখান থেকে যেসব জায়গায় জল ছড়িয়ে যায়, এই সমস্ত এলাকাটা জুড়ে আমরা খুবই ইংরেজি ভাষাতে যেটাতে বলি ক্যাচমেন্ট এরিয়া, এই ক্যাচমেন্ট এরিয়া সমস্ত জলপ্রবাহ নদী নালা ইত্যাদি নিয়ে একটা ভাবনা চিন্তা হবে, এবং তাকেই ডিফাইন করা হলো রিভার গঙ্গা হিসেবে। রিভার গঙ্গা মানে কি? রিভার গঙ্গা মানে এই সমস্ত নিয়ে, এবং তার জন্য একটা একটা তার উন্নয়নের জন্য একটা সামগ্রিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিকই আমরা যারা পরিবেশের সাথে যুক্ত বা আপনারাও যারা শুনেছেন প্রত্যেকে খুশি হবেন যে সত্যি সত্যি গঙ্গার জল এত খারাপ হয়ে যাচ্ছে, আমাদের এটা তো একটা উন্নয়নের দরকার, এবং আমাদের গঙ্গার এখানে তৈরি থেকে উঠছে, গঙ্গার উন্নয়ন হবে। আরো যদি জল আরো দ্রুত নেমে যায় গঙ্গা দিয়ে, তাহলে আশেপাশের শহরগুলো ভাসবে না। এটা খুবই ভালো একটা উদ্যোগ, সুতরাং আমরা সবাই এটাকে স্বাগত জানিয়েছি। কিন্তু যখন এই ব্যারেজের প্রশ্ন এলো, তখনই আমাদের একটা চিন্তা বাড়লো যে এটা আবার কি। তো এইটা দেখতে গিয়ে দেখলাম যে না, তাপস যেটা বললো সত্যি সত্যি কোনো বিজ্ঞানী কোন প্রযুক্তিবিদ ব্যারেজের কথা প্রথম বলেনি। ব্যারেজের কথা প্রথম বলেছে 2022 সালে আমাদের চিফ সেক্রেটারি। আমি যতদূর জানি আমাদের 2022 সালে যিনি ছিলেন তিনি প্রযুক্তিবিদ নয়, পরিবেশবিদ নয়, নদীবিদ নয়। এখন তিনি কেন হঠাৎ করে এটা বলেছিলেন, তারিখটা হচ্ছে 24/1/2022 সভা হয়েছিল। সেই সভাতে চিফ সেক্রেটারি নির্দেশ দেন যে ওখানে একটি ব্যারেজ করতে হবে। তারপরে বিভিন্ন দপ্তর ব্যারেজ করতে হবে যেভাবে হয় আর কি, যে করতে হবে তো বিভিন্ন দপ্তর সেটা করতে হবে বলেছে। তারপরে
তাদের সঙ্গে কিছু কিছু রিপোর্ট তৈরি করানো হয়, এই রিপোর্টও সেগুলো সমর্থন করিয়ে নেওয়া হয়েছে, এভাবে বলা যেতে পারে না। তাই হোক, তা সেগুলো হয়েছে, মানে ব্যাপারটা ওই ব্যারেজ করতে হবে তখন। আমি জানি না যে চিফ সেক্রেটারি কে বলেছেন, কিন্তু চিফ সেক্রেটারি বলেছেন এটা একটা জায়গায় উল্লেখিত আছে। তো এটা সেই ব্যারেজের যে বিজ্ঞাপন বেরিয়েছে, এবং আমরা দেখলাম খুব উদ্বেগের সঙ্গে যে ওই যে গঙ্গা, যেটা আমাদের গঙ্গা নদী পুরো শহর দেশের গুরুত্বপূর্ণ নদী গঙ্গা এবং তার বিভিন্ন শাখা প্রশাখা অঞ্চলের মধ্যে দিয়ে যে যাবে, তার যে পশ্চিমবঙ্গ বা আমাদের কলকাতা সংলগ্ন অঞ্চলের জন্য প্রজেক্টের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে আদিগঙ্গার রিজুভেনেশন, মানে আদিগঙ্গার পুনর্উন্নয়ন। আবার এটা আমাদের খুশি করেছে যে আদিগঙ্গা নতুন করে হবে, আদিগঙ্গা নতুন করে জেগে উঠবে। আদিগঙ্গার অনেকটা আপনারা জানেন যে আদিগঙ্গা এবং টালিনালা দুটো কিছুটা মিল আছে, কিছুটা বিচ্ছিন্ন, সবটা এক নয়। কারণ আদিগঙ্গা যে পথে গঙ্গা আগে প্রবাহিত হতো, যে পথে চাঁদ সদাগর গেছে বলে বলা হয়েছে, নিমাই যে পথে নীলাচলে গেছিল বলা হয়েছে, সেই আদিগঙ্গার সেই রুটে পরিবর্তন হয়েছে, গঙ্গা সেই পথে আর যায় না। সেইটার যে নাব্যতা কমে গেছে এবং কিছুটা বিচ্ছিন্ন হয়েছে। 1770 সাল নাগাদ কালী সাহেব সেই কাছে কিছুটা খনন করেছিলেন, আদিগঙ্গাকে পুনরুজ্জীবন করার জন্য নয়, ক্যানিং থেকে কলকাতা বন্দরকে যুক্ত করার জন্য পণ্য পরিবহন করতে। তো অনেক পণ্য নিয়ে যাওয়ার কারণ ছিল, এটাকে লুট বলেন না যাই বলেন, তো সেইটার জন্য ওরা অনেক এ ধরনের প্রজেক্ট করেছিল, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ওরা করেছিল। তো এইটা হচ্ছে টালিনালা, এবং তার কিছুটা আদিগঙ্গার খাতের সঙ্গে মিল আছে, শুরু থেকে খানিকটা, তারপরে সেখান থেকে সরে যায়, টালিগঞ্জের পরে খানিকটা সরে গেছে, এরকম আছে। তারপরে এটা গড়িয়া অঞ্চল থেকে সোজা চলে গেছে সামন্ততার দিকে। আদিগঙ্গা ছিল এরকম সোজা এসে টালিগঞ্জের পরে একটু কোনাকুনি নিচের দিকে নেবে, আরো ডান দিকে ঘুরে আমাদের সমুদ্রের দিকে চলে গেছিল। তো এইটা টালিনালা সেই একদম সেই পথে যায়নি, এবং এইখানে একটা বিচ্ছিন্নতা এসছে। তা এইটা যদি নতুন করে এটাকে রিস্টোর করা হয়, এবং বলা হয়েছে, আপনি যদি নমামি গঙ্গে প্রজেক্টের ভেতরে দেখেন, দেখবেন যে বলা হয়েছে যে এই সমস্ত জলধারাকে অবিচ্ছিন্নভাবে যুক্ত করা হবে। তাহলে আমরা আশা করবো যে আদিগঙ্গা আবার অন্তত সে পুরনো জলধারা খানিকটা ফেরত পাবে। কিন্তু বাস্তবে তা আমরা দেখলাম বা দেখছি না। তার উপরে যেটা দেখলাম যে একটা ব্যারেজ হবে, ব্যারেজ কথাটার মধ্যে যে কথাগুলো এলো, সেটার মধ্যে মনে হলো যে এই জলধারাকে বাধা দেওয়া হবে। কেন বাধা দেওয়া হবে? বাধা দেওয়া দিতে গেলে আমি তো নমামি গঙ্গে দেখলাম যে নমামি গঙ্গে যে প্রজেক্ট কলকাতা কর্পোরেশন করেছে, সেখানে প্রায় 782 কোটি টাকা একটি প্রকল্প কেন্দ্রীয় বিভিন্ন থেকে কমিটি ইত্যাদি থেকে অনুমোদন পেয়ে সেটাতে কিছুটা এগিয়েছে, এবং তার কিছু কাজকর্ম চলছে, শুরু হয়েছে। তাতে আদিগঙ্গার দূষণ ব্যবস্থা নির্মূল করার চেষ্টা হচ্ছে, কিন্তু তার মধ্যে কোথাও এই প্রজেক্টের উল্লেখ নেই যে একটা ব্যারেজ করতে হবে। তারপরে দেখলাম যে এই ব্যারেজ প্রজেক্টটা অন্য আছে, সেটা হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সংক্রান্ত একটি কমিটি আছে, তারা একটা অনুমোদন দিয়েছে, এবং সেই অনুমোদন নিয়ে 139 কোটি টাকা, প্রায় কম বেশি টাকার একটি প্রজেক্টে এই ব্যারেজটা করা হচ্ছে। তো এর বিজ্ঞাপন বেরিয়েছে, এবং বিজ্ঞাপন আমরা দেখলাম যে এই বিজ্ঞাপনে যা যা এর যে সংশ্লিষ্ট ডকুমেন্ট, সেটা কোনো পাবলিক থেকে আমরা পাই। তো
আমাদের কাছে যেটা প্রশ্ন, আমরা নিজেরা আলোচনা করেছি, কোন সরকারি প্রজেক্টকে টেকনিক্যালি সবটাই আমরা বলতে পারি না যে তা করছে সফল, কারণ আমরা তো সব তথ্য আমরা পাবলিক ডোমেনে না দিলে সব তথ্য পাবো না। কিন্তু আমাদের যে প্রযুক্তিগত জ্ঞান আছে, আমাদের যে সাধারণ জ্ঞান তো আপনাদেরও আছে, সেই জ্ঞান থেকে তো আপনারা বিচার করবেন যে ধরুন গঙ্গার মুখে একটি স্লুইস গেট দেবেন, সেখানে একটি পাম্পিং স্টেশন করে জলটা গঙ্গার দিকে ফেলবেন, তাহলে সেখানে জলটা অবিরত আসবে কোথা থেকে? তার অন্য প্রান্ত থেকে। এবং এই যে রিপোর্ট, এর যে নমামি গঙ্গের জন্য যে রিপোর্ট করেছে, সেখানে 782 কোটি টাকা পেলেও তার মধ্যে ছত্রে ছত্রে বলা হয়েছে যে এই আদি গঙ্গার ঢাল নাকি ওই সামর্থ্যতার দিক থেকে হুগলি নদীর দিকে। মানে আপনারা অনেকেই কলকাতার বহুদিনের বাসিন্দা, আমরাও জানি যে কলকাতার ঢাল আসলে গঙ্গার থেকে উল্টো দিকে, সমুদ্রের দিকে। নদী তো সাগরের পানেই যায়, সব নদী সাগরের পানে যায়, তো গঙ্গার ঢাল তো সাগরের দিকেই হবে। হঠাৎ এই নদীর ঢাল সাগরের থেকে উল্টো দিকে কি করে হয়ে গেল কাগজে কলমে, সত্যি আমরা বুঝতে পারিনি। আমাদের সব থেকে সন্দেহ দাঁড়িয়েছে এখানে, এই ধরনের কথাগুলো কেন বলা হলো নমামি গঙ্গে প্রজেক্টে। সেখানে ব্যারিজের কথা নেই, তাহলেও কিন্তু অনেকগুলো তথ্যগত ভুল আমরা দেখতে পেলাম। তারপরে এই বিষয়টা এলো, তাহলে জল ওই দিক থেকে আসবে আর এই দিক থেকে ফেলা হবে। এবার যদি ধরে দিল একটা কন্টিনিউয়াস রিভার বা খাল, যাই হোক, সেখান থেকে একদিক থেকে জল আসতে থাকবে আর একদিক থেকে পাম্প আমি চালাতে থাকবো, এরকম কোনো হয় নাকি? না, সেখানটা একটা বদ্ধ জলাশয় করা হবে, যে জলাশয়ে জলটি পাম্প করে গঙ্গায় ফেলা হবে। এই সন্দেহের কারণ আছে। 1922 সালে আপনারা জানেন যে আলিপুর ডেভেলপমেন্ট প্রজেক্ট বলে একটি প্রজেক্ট হিডকোর মাধ্যমে বিজ্ঞাপিত হয়েছিল 2022। সেই বিজ্ঞাপনে ছিল যে আলিপুরের যে জেল বন্দীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল আগে, এবং প্রেসিডেন্সি জেল আলিপুর সমস্ত জমিগুলোতে একটা বিপুল পরিকল্পনা হবে। বিজি প্রেসের বাড়ি অর্ধেক ওখানে ভাঙা হয়েছে, আলিপুরের জেলের যতটা পরিসর ছিল, তার মাঠ ইত্যাদি ছিল, তার গাছ কেটে ফেলা হয়েছে। একটা ছোট অংশে পুরনো বাড়ি একটা এতে, সেটাতে মিউজিয়াম করে কিছু সাজানো গোজানো করা হয়েছে, পুতুল টুতুল দেওয়া হয়েছে। কি হয়েছে সেটার কথা, সেটার বিস্তারিত আলোচনা আমরা এখানে করছি না, ওটা অন্য বিষয়। কিন্তু ওর সঙ্গে আর একটা ছিল, সেটা হচ্ছে আদিগঙ্গার উপরে 1 কিলোমিটার ব্যাপী চেতলা ব্রিজ থেকে, যেটা ওই ধনধান্য ব্রিজ বলে এখন, ওই ধনধান্য রিয়েল সার, তাই তো, ওইখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা পর্যন্ত পুরোটা ঢালাইয়ের ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হবে। তার দুপাশে স্লুইস গেট হবে এবং ওপরে কাঁচের দেয়াল হবে, কেউ ঢুকতে পারবেন না। কে ঢুকতে পারবে আমি জানি না, কিন্তু দুপাশ দিয়ে কেউ আর ঢুকতে পারবে না। কেউ নেমে প্রতিবাদ করতে পারবে না, চাকরিদের নেমে পড়েছিল এখন, তো সেরকম আর করতে পারবে না। দুপাশে কাঁচের দেয়াল খোলা থাকবে, আর ওখানে সিকিউরিটি সমস্ত। এটা কিন্তু টেন্ডার ডকুমেন্টারি, হিডকো পাবলিশ করেছে, আমি কোনো গল্প কাহিনী বলছি না, দরকার আপনাদের সেই ডকুমেন্টের কপিটা আপনারা পেতে পারবেন। এবং সেখানে বলা হলো সেখানে বাগান ইত্যাদি হবে, এই বাগানে ঘুরবে আমি জানি না। এবং এক পাশে কালীঘাট, এক পাশে আলিপুর, এর মাঝখানে আদিগঙ্গার এরকম একটা পরিস্থিতি করা হবে। এখানে এর নিচে দুপাশে দুটো স্লুইস গেটের প্রস্তাব ছিল। আমরা বিষয়টা নিয়ে আদালতে যাই এবং আদালতে এটা ওরা জানায় যে ওরা আদিগঙ্গার মাঝখানে কোনো বাধা দিয়ে কোনো কাজ করছে না, এটা বন্ধ হয়। এছাড়াও গ্রিন ট্রাইব্যুনালও এটা নিয়ে একটা ওঠে, বিষয় ওঠে, এবং সেখানেও তারা এফিডেভিট দিয়ে জানায় যে তারা গঙ্গার ধারার উপরে কোনো বাধা দেবে না, গঙ্গার ধারে
আদিগঙ্গার দুপাশে কিছু বিউটিফিকেশনের কাজ তারা করছে, এটাতে আমাদের আপত্তি ছিল না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে তার বদলে ওই স্লুইস গেট তুলে নিয়ে গিয়ে ওই দইঘাট, যেটা কনফ্লুয়েন্স মানে হুগলি নদী এবং আদিগঙ্গার মুখে নিয়ে যাওয়া হবে, এইটা আমাদের কাছে মনে হয়েছে যে ওই যে আগের যে প্রকল্প, কারণ ওই যে 2022 সালের চিফ সেক্রেটারি বলেছিল 2022 সালের আলিপুর ডেভেলপমেন্ট প্রজেক্ট কোথাও একটা এক সূত্রে গাঁথার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবার একটা কথা বলা হলো যে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে কেন এই সুইচ গেট করার দরকার হচ্ছে না, কালীঘাট অঞ্চলে ইত্যাদি অঞ্চলে নাকি বন্যার জল ঢুকে যায়, সত্যি সত্যি জল ঢুকে যায়। বেশ কিছু অঞ্চল যখন খুব হাই টাইড, যখন খুব সারাসারি বান আসে, তখন কিন্তু কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়। কিন্তু সেই প্লাবিত হওয়ার জন্য বিভিন্ন ডকুমেন্টে, আমাদের ডকুমেন্টে বলছি না, সরকারি ডকুমেন্টে বলা হয়েছে যে ওই আদিগঙ্গার পাশে যে পেন স্টক গেটগুলো আছে, মানে বিভিন্ন জল ছাড়ার যে ব্যবস্থাপনাগুলো আছে, তার গেটগুলো ভেঙে গেছে, বন্ধ করা যায় না, জলের লেভেল উঁচু হয়ে গেলেও বন্ধ করা যায় না, ওখান থেকে ব্যাকফ্লো করে যায়। এবং যেহেতু গঙ্গার দিক থেকে শহরের কিছু কিছু অংশ নিচু, নিচু অংশগুলোতে জল ঢুকে যায়। এই পেন স্টক গেট ঠিক মতো খোলা বন্ধ করলে এবং সারিয়ে নিলে এই সমস্যা থাকবে না, এটা বলা হয়েছে। দুর্ভাগ্যক্রমে সেখানে তো কোনো প্যালেট বা এ ধরনের ব্যবস্থা করা হয়নি, জল উপচে চলে আসবে বলা হয়নি যে জলকেই জলের উৎসমুখে বাধা দিতে হবে। তাহলে কেন এই সুইচ গেট? এর কোনো নির্দিষ্ট উত্তর কোনো এর মধ্যে নেই। আমরা দেখেছি যে নমামি গঙ্গে প্রজেক্টের মধ্যেও বলা আছে যে পাবলিক পার্টিসিপেশন, এটা কিন্তু করতেই হবে, মানুষকে জানাতে হবে, মানুষের মতামত নিতে হবে এবং সেইটা নিয়ে কিন্তু প্রকল্প তো রচনা করতে হবে। এখানে দেখা গেল যে বলা হয়েছে যে পাবলিক পার্টিসিপেশন বা পাবলিক কনসালটেশনের একটা জায়গা রাখা হয়েছে তাদের সরকারি ডকুমেন্টে, যেটা পাবলিকলি খুব একটা পাওয়া যায় না। সেই ডকুমেন্টের মধ্যে বলা হয়েছে বিভিন্ন দপ্তরে, যেমন কেএমডিএ, কেএমসি ইত্যাদি দপ্তরের অফিসারদের সঙ্গে তারা আলোচনা করেছে, কিন্তু তারা তো পাবলিক নয়, তারা তো বেতনভোগ কর্মচারী, তাদের সঙ্গে আলোচনা তো করবেনি। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আলোচনাটা, সরকারি অফিসারের সঙ্গে আলোচনাটা এক নয়, এইখানে ভুল। মানুষের সঙ্গে আলোচনা করলে কি মানুষ কি সব জানে? না, মানুষ দৈনন্দিন অভিজ্ঞতায় যা তাদের কাছে যা আছে, তথ্য আছে, বা তার যদি কোনো অ্যাডভান্স এফেক্ট হয়, কোনো বিপদে কি বলে মনে হয় সেই সংক্রান্ত বিষয়টা সে বলতে পারে। কিন্তু মানুষের মধ্যে অনেক প্রযুক্তিবিদও তো থাকতে পারে, তারাও কিছু কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারে, সেই সুযোগটা তারা দিলেন না, দিলেনও না। এবার সুইচ গেট দিয়ে আদিগঙ্গা বন্ধ হবে। আপনারা ভেবে দেখুন যে এই যে আদিগঙ্গা, যেটা বা কালীনালা, এটা আমাদের এই খিদিরপুরের এই অঞ্চল থেকে নেমে টালিগঞ্জ হয়ে, টালিগঞ্জে একটা ব্রাঞ্চ নেমে গেছে কেওড়াপুকুর খাল হয়ে, সেটা আবার গঙ্গার দিকে মিশে গেছে, আর একটা যেটা গড়িয়ার দিকে চলে গেছে সোজা শামুকপোতায়। শামুকপোতায় যে বিদ্যাধরী নদী ছিল, বিদ্যাধরী নদী ওখান থেকে 5.8 কিলোমিটার দূরে শেষ হয়ে গেছে, নেই, তার নিচের দিকে প্রবাহ আর নেই। ওটা একটা অংশ বাগতলা থেকে উপরে গেছে, উপরে গেছে বাগতলা থেকে কখনো কখনো জল ওদিক দিয়ে নামে। আর একটা আছে যেটা হচ্ছে নারায়ণপুর খাল, চম্পাহাটি হয়ে নারায়ণপুর খাল উত্তর ভাগে গিয়ে ওদিক দিয়ে নেমেছে এবং সেখান থেকে পিয়ালি নদী, মাতলা পিয়ালি হয়ে সেটা সমুদ্রের দিকে গেছে। কিন্তু এই যে অংশে, এই বিস্তীর্ণ অংশ, সেখানে বহু আমরা গেছিলাম ওইদিকে, অনেক মাছ চাষি আছে, ওখানে মাছ চাষ করে, এখানে সেচের জল লাগে।
আজকে এই জলধারায় বাদ দিয়ে আটকে দিলে এদের রুটি রুটি চলবে তো? যদি বলেন চলবে, কোথাও বিবেচনা করেছেন সেটা তো দেখান। কোথাও ওই অঞ্চলে চাষের জমিতে জল মিলবে তো? এই যে সুইচ গেটের যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলি আমরা, এটা আইনগতভাবে বাধ্যতামূলক, সেটা কি করেছেন? কোথাও তার হদিশ নেই। এমন একটা প্রকল্প আমাদের সামনে নিয়ে আসা হয়েছে এবং আমাদের আদি গঙ্গার আমাদের এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মানুষকে অন্ধকারে রেখে এরকম একটা প্রকল্প করার ফলে আমাদের স্বাভাবিক, আমরা যারা প্রযুক্তিবিদ আছি আমাদেরও জ্ঞানের সীমার বাইরে অনেক কিছু ব্যাখ্যা আমরা দিতে পারছি না, বলতে পারছি না, বুঝতে পারছি না। এবং আপনারাও যদি বোঝার চেষ্টা করেন, আপনারাও দেখবেন যে এখানে এই দিয়ে এই আদিগঙ্গার যে ধারা, এই ধারাকে বন্ধ করে দেওয়া যায় কিনা। যে প্রজেক্ট নমামি গঙ্গে, যে প্রজেক্টে বলা হচ্ছে যে এটার যে পুরনো ধারাগুলোকে তার মুখগুলোকে খুলে দেওয়া হবে, আবার তাকে নতুন করে তার নাব্যতা বৃদ্ধি করা হবে, আজকে যদি তার মুখ বন্ধ করে দেওয়া হয় তাহলে কি সেই প্রজেক্টটার যে উদ্দেশ্য সেটা ফুলফিল করা হবে না, সেটা মানুষের যে প্রয়োজন ছিল তাকে আরো মানুষের প্রয়োজনের বাইরে নিয়ে যাওয়া হবে এবং বিপুল অংশের মানুষের কাছে একটা এই জলস্রোতধারা যদি বন্ধ হয়ে যায় তাদের কাছে বিপদ আনবে, রুটি বন্ধ হবে কিনা সেই প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আগামী 10 তারিখে আরো বিস্তারিত আলোচনা করার জন্য আমরা কনভেনশনের ডাক দিয়েছি। আমাদের অন্যান্য প্রযুক্তিবিদ বন্ধুরা, বিশিষ্ট বন্ধুরা আছেন, ভাবেই সমস্তটা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা যেভাবে আশঙ্কাগ্রস্ত হচ্ছি, কলকাতাবাসী সেই আশঙ্কার সঙ্গে সহমত হবে কিনা সেটা কলকাতাবাসী সিদ্ধান্ত নেবে, কিন্তু তার খবর যাতে কলকাতাবাসীর কাছে পৌঁছায় সেটার জন্যই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যম থেকে আমরা তুলে ধরতে চাইছি এবং আগামী 10 তারিখ বিস্তারিত আরো কথা